বাস্তব সংখ্যা দ্বারা কি বোঝাচ্ছে যে এখানে কিন্তু অবাস্তব সংখ্যারও কি উপস্থিতি রয়েছে, তাই না? অবাস্তব সংখ্যারও উপস্থিতি রয়েছে। তো বাস্তব সংখ্যা বলতে কি, যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগে বা বাস্তব জীবনে যে সংখ্যাগুলো আমরা দেখা পাই কিংবা ব্যবহৃত হয় আমাদের দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে যেগুলো চলে আসে, সেগুলোই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে কি অবাস্তব সংখ্যা বলে কিছু আছে না? অবশ্যই আছে। অবাস্তব সংখ্যা বলেও একটা সংখ্যা পদ্ধতি আছে, বা এই নাম্বারের ওয়ার্ল্ডে বা সংখ্যার জগতে বাস্তব সংখ্যা ছাড়াও অবাস্তব সংখ্যাও নিশ্চয় আছে। কিন্তু এটাকে আমরা হাই স্কুল গ্রেডে আলোচনা করব না, আমরা আরেকটু উপরে গিয়ে, অর্থাৎ আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাব, তখন আমরা এটাকে বিস্তারিতভাবে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা এখন প্রথমেই আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব, তাই না? বাস্তব সংখ্যা তাহলে কি? এই বাস্তব সংখ্যা, এই যে বললাম যে আমাদের বাস্তব জীবনে যে সকল সংখ্যা সবথেকে বেশি প্রয়োজন হয় বা বাস্তব জীবনে যেগুলো কাজে লাগে, সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা এর ভেতরে তাহলে আসলে কি আছে? বাস্তব সংখ্যার ভিতরে আমরা যদি ভাগ করি যে বাস্তব সংখ্যার ভিতরে যত ওয়ার্ল্ড আছে, বাস্তব ওয়ার্ল্ডে বা রিয়েল ওয়ার্ল্ডে যত সংখ্যা আছে, সকল সংখ্যাগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি বাস্তব সংখ্যাকে। তো সকল সংখ্যাগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর আরেকটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যাই বা কি? এটা নিয়ে আমরা এখন যদি একটু দেখি, অল্প সময়ের ভিতরে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি যে কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলা? যে সংখ্যাগুলা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশ আকার বলতে কি? এটা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, আমরা পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা ধরি হচ্ছে পি কিউ। এই দুইটা যদি সংখ্যা হয়, তাই না? যে কোনো সংখ্যা হতে পারে পি কিউ। তাহলে আমাদের মূলদ সংখ্যা কেমন হবে? পি বাই কিউ, কিংবা হতে পারে কিউ বাই পি, যে কোনো কিছু হতে পারে। তো পি কিউ যখন বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ এগুলো যখন কোনো পূর্ণ সংখ্যা হবে, যে কোনো পূর্ণ সংখ্যা হবে, তখন এটাকে যদি আমরা এই রকম ভগ্নাংশ আকারে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে আমাদের এটাই হবে হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? তাহলে মূলদ সংখ্যা কী কী হতে পারে? এই যে বললাম ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে ভগ্নাংশ আকারে পি বাই কিউ একটা ভগ্নাংশ, কিউ বাই পি আরেকটা ভগ্নাংশ, অর্থাৎ এখানে পি এবং কিউ এর জায়গায় যে কোনো ধরনের অঙ্ক বা সংখ্যা কিন্তু হতে পারে। তো এখানে যখন পি বাই কিউ আছে, আমরা ধরি এটা কি? এটা হচ্ছে আমরা ধরি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ পি বাই কিউ যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে কিউ বাই পি অবশ্যই কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। অপ্রকৃত ভগ্নাংশ। আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপ আছে কি? সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো যে কোনো ধরনের ভগ্নাংশ হলেই সেটাকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যার সবথেকে বেস্ট একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলই হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে? তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, সংখ্যার বর্গমূল, যদি আমরা বর্গমূলের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, তাহলে এগুলো কেমন হতে পারে? পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলও হতে পারে, আবার হচ্ছে যখন পাওয়ার 3 হবে, সেটাকে যদি আমরা √3 পাওয়ার করি, তাহলে সেখানে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো, তো এগুলো এখন জানার দরকার নেই। তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আর কি হতে পারে? অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে দশমিক সংখ্যা হবে, তাই না? দশমিক সংখ্যা হতে পারে, কিন্তু দশমিকের পর দশমিক সংখ্যা হতে পারে, কিন্তু দশমিকের পর কি হবে? দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে। ঠিক আছে? নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে। যেমন হতে পারে তোমার 1.12, এটা হতে পারে, কিংবা যে কোনো সংখ্যা, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা, একটা লিমিটেড সংখ্যা থাকবে। অর্থাৎ এরকম সংখ্যা আনলিমিটেড যেই যাবে এমন কিন্তু না। তোমরা ক্যালকুলেটার মাঝে মধ্যে খেয়াল করবে যে মাঝে মধ্যে দশমিক চলে আসে এবং দশমিকের পরে অসংখ্য সংখ্যা কিন্তু সেখানে উপস্থিত থাকে। তো কখন থাকে উপস্থিত? যখন কোনো সংখ্যার পূর্ণবর্গ না হয় এবং সেটাকে যখন বর্গমূল করা হয়, তখন কি হবে? তখন দশমিকের পর অগণিত সংখ্যা কিন্তু সেখানে থাকবে।
তাহলে সেই ক্ষেত্রে হবে সেটা কি মূলদ সংখ্যা সেটা হবে না, তাই না? তাহলে নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে মূলদ সংখ্যা হওয়ার জন্য। আচ্ছা, মূলদ সংখ্যা হওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে, অথবা কি হতে পারে, অথবা পৌনঃপুনিক হতে পারে। মানে কি? মানে হচ্ছে রিপিটেশন, ঠিক আছে? অর্থাৎ একই সংখ্যা বারবার থাকবে, যেরকম 1 2 2 2 এরকম করে শুধু 2 থাকবে। অর্থাৎ একই সংখ্যা যখন বারবার করে রিপিট হবে তখনও এটাকে আমরা মূলদ সংখ্যা হিসেবে বলবো। তাহলে একটু দরকার আমাদের মূলদ সংখ্যা বলতে কি? মূলদ সংখ্যা যেই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। ভগ্নাংশ আকারে কি? পি বাই কিউ, পি অথবা কিউ যদি পি এবং কিউ যদি কোনো সংখ্যা বা অঙ্ক হয়, তাহলে সেটাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি কিংবা কিউ বাই পি আকারে প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে সেই সকল সংখ্যা হবে হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এখানে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ না, সেগুলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা বলতে কি? এই সবগুলোর বিপরীত হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে যেগুলো বললাম সেইগুলো ছাড়া যা আছে সবগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ বিপরীত যেগুলো সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার এক কথায় কি? এই দশমিকের পর অসংখ্য সংখ্যা থাকবে, ঠিক আছে? অসংখ্য সংখ্যা থাকবে, কিন্তু এগুলোর কোনো পৌনঃপুনিক থাকবে না। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা দশমিকের সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে কি হবে? সেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, তাই না? আমরা পারি যে কীভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয় দশমিক থেকে। তাহলে সেটা হবে হচ্ছে মূলদ সংখ্যা। আবার যদি দশমিকের পর কোনো সংখ্যার পর থেকে সেই সংখ্যা বারবার করে রিপিট হচ্ছে এবং একই সংখ্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটাকেও কিন্তু ভগ্নাংশে রূপান্তর করতে পারি, এবং এই কারণে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে কি? মূলদ সংখ্যার বিপরীত। তার মানে এটা হচ্ছে কি হবে না, এটা কোনো ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, কোনো ভগ্নাংশ হবে না। তারপরে এটা পূর্ণবর্গ ছাড়া অন্যান্য যত সংখ্যা আছে সেই সংখ্যার বর্গমূল হবে, যা দশমিকের পর অগণিত সংখ্যা, যার কোনো ঠিক ঠিকানা নাই, শেষ নাই। তো এই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার বিস্তারিত ডেফিনেশন। তো এই মূলদ সংখ্যার ভিতরে আরও কয়েকটা ক্যাটাগরিতে আমরা সংখ্যাগুলোকে ভাগ করতে পারি, এবং অমূলদ সংখ্যাকে তো আর ভাগ করার দরকার নাই, এটা অমূলদই। তো আমরা এটা করব, মূলদ সংখ্যার শ্রেণী বিভাগগুলো দেখব বা ভাগগুলো দেখব, যে মূলদ সংখ্যাগুলোকে আরও কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি।